সারা দেশেই বঙ্গবন্ধুর ভাস্কর্যের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। হাইকোর্টে প্রতিবেদন, অগ্রগতি জানাতে নির্দেশ। কমেছে করোনা সংক্রমণ, ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া মোকাবেলায় নির্দেশিকা প্রস্তুত, অনুমোদনের অপেক্ষা। সাইদ খোকনের বিরুদ্ধে মামলার আর্জির আদেশ 19 জানুয়ারি, অতি উৎসাহীদের দায়ী করলেন তাপস। সিলেট এমসি কলেজে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় অভিযোগ গ্রহণ, নারাজি দেননি বাদী। ট্রাম্পকে অপসারণে ভোট আজ, বাইডেনের শপথ ঘিরে সশস্ত্র হামলার আশঙ্কা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে, সাথে আছি আমি তাইজিন রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসেই শান্তির পরশ। এছাড়া সংবাদে আরও থাকছে: অন্তিম শয়নে সাংবাদিক মিজানুর রহমান খান, সহকর্মীদের শ্রদ্ধা। সারা দেশে জাতির পিতার সব মুরাল ও ভাস্কর্যের নিরাপত্তা নিশ্চিত করার কথা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ। হাইকোর্টে দাখিল করা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। শুনানি শেষে আদালত আগামী 2 সপ্তাহের মধ্যে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেন। বিস্তারিত শাকির আরজুর রিপোর্টে। বঙ্গবন্ধুর মোরাল স্থাপন ও নিরাপত্তার বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশের মহাপরিদর্শকের পক্ষে প্রতিবেদনটি দাখিল করা হয় বিচারপতি FRM নাজমুল আহসান ও বিচারপতি শাহেদ নুরুদ্দিনের বেঞ্চে। প্রতিবেদনে বলা হয়েছে, জাতির পিতার যত মুরাল ও ভাস্কর্য ছিল তার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সিসি ক্যামেরা স্থাপন, গোয়েন্দা বাহিনী নিয়োগ সহ আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত টহলেরও ব্যবস্থা করা হয়েছে। জাতির পিতার প্রত্যেকটি ভাস্কর্যের ওনারা সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চয়তার বিধান করেছেন। ওনারা ইতিমধ্যেই ভাস্কর্য যে এরিয়াগুলো রয়েছে সেই এলাকায় সিসিটিভি ক্যামেরা মোতায়েন, সার্চ লাইট বসানো, গোয়েন্দা নজরদারি বাড়ানো, আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন সহ সব ধরনের প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, প্রকল্প অনুযায়ী সারা দেশে বঙ্গবন্ধুর মোট 1220টি মুরাল তৈরির কথা রয়েছে। এর মধ্যে নির্মাণাধীন 19টি। শুনানি শেষে হাইকোর্ট আগামী 2 সপ্তাহ পর অগ্রগতি প্রতিবেদন দিতে নির্দেশ দেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 1220টি ভাস্কর্য নির্মাণ করছেন, তার মধ্যে মাত্র 19টি নির্মাণাধীন রয়েছে, বাকিগুলো নির্মাণ হয়ে গেছে। পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যান সহ ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণে হাইকোর্টের অন্য নির্দেশনাগুলো প্রক্রিয়াধীন বলেও প্রতিবেদনে জানানো হয়। উপজেলা বা জেলা সদর দপ্তর এবং এই মুক্তিযোদ্ধা কাউন্সিল যদি কাছাকাছি হয়ে থাকে, সেই ক্ষেত্রে 2 জায়গায় আবার আলাদাভাবে পৃথকভাবে মুরাল স্থাপনের প্রয়োজন হবে না, ওনারা যেন একইভাবে রক্ষণাবেক্ষণ করেন। এর আগে গত 7 ডিসেম্বর মূর্তি ও ভাস্কর্য নিয়ে বিতর্কের মাঝে সারা দেশে জেলা উপজেলায় বঙ্গবন্ধু মুরালের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতে পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। শাকিরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। করোনার ভ্যাকসিন দেওয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় কী ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়ে গাইডলাইন প্রস্তুত করেছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। গাইডলাইনটি অনুমোদনের জন্য আগামীকাল মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানিয়েছেন মহাপরিচালক। এদিকে কোভিড-19-এ দৈনিক সংক্রমণের হার কমছে, একদিনে শনাক্ত 5%। দেশে বর্তমানে করোনা রোগীর সংখ্যা 47,520। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 312তম দিনে দেশের 194টি ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে 14,363। এর মধ্যে শনাক্ত 718। শনাক্তের সংখ্যা বেড়ে 5,24,020। নতুন 963 জন সহ সুস্থ হয়েছে 4,68,861। এ পর্যন্ত মারা গেছে 7,819 জন। দৈনিক সংক্রমণ হারও কমছে, একদিনে শনাক্ত 5%। এ পর্যন্ত শনাক্তের হার 15.48%। সুস্থতার হার 89.44% ও মৃত্যুহার 1.49%।
সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে ৫৫.৩৩% ও সবচেয়ে কম মৃত্যু ময়মনসিংহ বিভাগে 2.34%। দেশে এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে ৩৩,৮৫,৭৭৯। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে ২১ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারির মধ্যে বাংলাদেশে আসবে অক্সফোর্ডের ভ্যাকসিন। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে শুরু হবে টিকা কার্যক্রম। ভ্যাকসিন দেওয়ার পর যদি পার্শ্ব প্রতিক্রিয়া হয় তাহলে ব্যবস্থাপনা কি হবে সে বিষয়ে গাইডলাইন প্রস্তুত করেছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। বুধবার অনুমোদনের জন্য পাঠানো হবে মন্ত্রণালয়ে। যদি কোনো সাইড এফেক্ট হয় বা পার্শ্ব প্রতিক্রিয়া হয় তাহলে কিন্তু আমাদের ডিজি হেলথের মোবাইল টিম সহ টিম প্রস্তুত আছে, তারা এগুলো ট্যাকেল করবে। ইভেন এমন হতে পারে যে রিউমারও হতে পারে, সেগুলো যে কীভাবে আমরা ম্যানেজ করব সে সকল বিষয়গুলো আমাদের ডিজি হেলথের মোবাইল টিম সহ বিভিন্ন পর্যায়ে, ধরেন ডিভিশনাল লেভেলে, ডিস্ট্রিক্ট লেভেলে, উপজেলা লেভেলে বিভিন্ন কমিটি করা হয়েছে। স্মৃতি মণ্ডল, ২১ টেলিভিশন, ঢাকা। করোনা ভ্যাকসিনের অ্যাপ তৈরিতে কোনো অর্থই খরচ হচ্ছে না, তারপরও অ্যাপ তৈরিতে ৯০ কোটি টাকা খরচ হচ্ছে। গণমাধ্যমে প্রকাশিত এ ধরনের খবর বিভ্রান্তি ছড়াচ্ছে। যার বরাতে এই সংবাদ প্রকাশ হয়েছে সে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক MIS পরিচালক ডাক্তার হাবিবুর রহমান বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলছেন অ্যাপ তৈরিতে টাকা লাগে না, মেইনটেইন বাবদ খরচ আছে। সংবাদের প্রতিবাদ জানানো হবে বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। ২১ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারির মধ্যে বাংলাদেশে আসবে অক্সফোর্ডের ভ্যাকসিন। ১১ জানুয়ারি ভ্যাকসিন ইস্যুতে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সেই সাথে ভ্যাকসিন প্রাপ্তির নিয়মাবলীও জানিয়ে দেওয়া হয়। ভ্যাকসিন পেতে অ্যাপসের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন নিবন্ধন শুরু হবে ২৬ জানুয়ারি থেকে। পর্যালোচনা শেষে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সারা দেশে টিকাকরণ শুরু হবে। দ্বিতীয় ডোজ দেওয়ার আগে আমরা ৮ সপ্তাহ সময় পাবো, এর মধ্যে আমাদের দ্বিতীয় চালান চলে আসবে, তখন তাহলে পরে আমরা বেশি সংখ্যক লোককে আমরা দিতে পারবো। ভ্যাকসিন নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ সম্মেলনের পরের দিনেই গণমাধ্যমে প্রকাশিত একটি তথ্য নিয়ে বিভ্রান্তি দেখা দেয়। MIS এর সাবেক পরিচালক ডাক্তার হাবিবুর রহমানের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে ৯০ কোটি টাকা ব্যয়ে অ্যাপ তৈরি হচ্ছে। আবার সব মানুষের এই অ্যাপ ব্যবহারের সুযোগ নেই। বিষয়টি জানতে চাইলে MIS সাবেক পরিচালক ডাক্তার হাবিবুর রহমান ২১ টেলিভিশনকে মোবাইল ফোনে জানান অ্যাপ তৈরিতে কোনো টাকা লাগবে না। প্রতিবেদনে ভুল তথ্য পরিবেশিত হয়েছে বলে দাবি করেন তিনি। সংবাদের ব্যাখ্যা চেয়ে প্রতিবাদ জানানো হবে বলে জানান হাবিবুর রহমান। অ্যাপ তৈরিতে কোনো টাকা লাগবে না, অ্যাপ মেইনটেনেন্সে কিছু টাকা লাগবে, অ্যাপ হোস্টিং, SMS, NID ভেরিফিকেশন, এগুলিতে কিছু টাকা লাগবে। ভুলভাবে পরিবেশিত হয়েছে এই সংবাদ। এই আজকে দিনে বর্তমান ডাইরেক্টর দিবেন। টিকার অ্যাপ ICT মন্ত্রণালয় বিনামূল্যে তৈরি করে দিচ্ছে বলে জানিয়েছেন MIS পরিচালক মিজানুর রহমান। ৯০ কোটি টাকার যে কমপ্লেইনটা আসছে সেটা আসলে সঠিক না। এটা ICT মন্ত্রণালয় সম্পূর্ণ ফ্রিতে করে দিবে বলে আমি জানি। স্মৃতি মণ্ডল, ২১ টেলিভিশন, ঢাকা। সাইদ খোকনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার সাথে কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করলেন দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস। সাংবাদিকদের মেয়র বলেছেন, কিছু লোক অতি উৎসাহী হয়ে মামলা করেছেন, তাদেরকে মামলা প্রত্যাহার করার আহ্বান জানান তিনি। মধুমতি ব্যাংকে নিয়ম মেনে টাকা রাখা হয়েছে বলেও দাবি করেন মেয়র। এদিকে সাইদ খোকনের বিরুদ্ধে ২টি মামলার আবেদন গ্রহণ করা হবে কিনা সে বিষয়ে ১৯ জানুয়ারি আদেশ দেবেন আদালত। মাহমুদ হাসানের রিপোর্ট। নগর ভবনে মেয়র হানিফ অডিটোরিয়ামে সাকরাইন উৎসব উপলক্ষে সংবাদ সম্মেলনে যোগ দেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। সমগ্র ঢাকা ব্যাপী আমরা আয়োজন করতে যাচ্ছি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মেয়র আবারও জানান, সাইদ খোকন ব্যক্তিগত আক্রোশের বশবর্তী হয়েই বক্তব্য দিয়েছেন। তার মানহানিকর বক্তব্য পর্যালোচনা করে দেখা হচ্ছে বলেও জানান তাপস। আমরা অভিযান পরিচালনা করলাম, ওই যে ১৬কে বলে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে গেল, তখন উনি এখন সে এবং মামলা হলো তার ফলশ্রুতিতে, সেটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আমার পুরো প্রতি একটি ব্যক্তিগত আক্রোশের বশবর্তী হয়ে তিনি এই বক্তব্যগুলো করেছেন। সাইদ খোকনের একটি অভিযোগের বিষয়ে তাপস বলেন, বাংলাদেশ ব্যাংক এবং সরকারের নিয়ম মেনেই মধুমতি ব্যাংকে দক্ষিণ সিটি কর্পোরেশনের টাকা রাখা হয়েছে, এতে আইনের ব্যত্যয় ঘটেনি। মধুমতি ব্যাংকে শুধুমাত্র আমি একজন শেয়ার হোল্ডার পরিচালক বলে এখানে কোনো অযাচিত বা কোনো দুর্নীতির আশ্রয় নিয়ে কিছু করা হয়েছে এরকমটা
প্রতিবন না। অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলেও জানান তাপস। আমাদের এই অভিযান চলবে, এখানে আরো অনেক কিছু বের হতে পারে, সেটার জন্য তো আমি ব্যক্তিগতভাবে দায়ী থাকবো না। সাইদ খোকনের বিরুদ্ধে করা মামলার সাথে তার কোনো সম্পৃক্ততা নেই বলেও দাবি করেন মেয়র। আমার বিনা অনুমতিতে তারা এই মামলাটি করেছে, আমি আশা করব তারা এই মামলাগুলো প্রত্যাহার করবে। এদিকে ঢাকার মহানগর হাকিম রাজেশ চৌধুরী সাবেক মেয়র সাইদ খোকনের বিরুদ্ধে দুটি মামলার আবেদন গ্রহণ করা হবে কিনা তা 19 জানুয়ারি আদেশের দিন ধার্য করেন। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাইদ খোকন ও বর্তমান মেয়র ফজলিনুর তাপসের মধ্যে সৃষ্ট ভুল বোঝাবুঝি দ্রুত কেটে যাবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটা জানালো তিনি। আমার মনে হয় ওনাদের দায়িত্ব পালনকালীন অথবা বর্তমান দায়িত্ব পালন করতে গিয়ে কিছুটা মত পার্থক্য থাকতেই পারে, এবং সেটা আমার মনে হয় সময় ব্যবধানে নিরসন হয়ে যাবে। এটা আর যে সমস্ত মামলা মোকদ্দমার কথা বলেছেন, আমি আজকে যে খবরটুকু জানলাম যে মামলা হোক, এটা তাপস সাহেব চান নাই এবং উনি প্রত্যাহার করার জন্য বলেছেন। তো এটা তো আমার তো মনে হয় না যে এটা খুব বেশি একটা কনসার্ন ইস্যু। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের মামলায় চার্জশিট গ্রহণ করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে শুনানি শেষে সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মহিতুল হক চৌধুরী চার্জশিট গ্রহণ করেন। চার্জ গঠনের দিন ধার্য করা হয়েছে 26শে জানুয়ারি। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস খসরু রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম। গত 25 সেপ্টেম্বর সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে বেড়াতে গেলে দলবদ্ধ ধর্ষণের শিকার হন এক গৃহবধূ। এ ঘটনায় দেশজুড়ে ক্ষোভ দেখা দিলে পুলিশ ও র্যাব অভিযুক্ত ছাত্রলীগের 6 সাবেক কর্মী সহ 8 জনকে গ্রেফতার করে। তদন্ত শেষে গত 3 ডিসেম্বর তদন্তকারী কর্মকর্তা শাহপরান থানার ওসি ইন্দ্রনীল ভট্টাচার্য 8 জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। চার্জশিটে কলেজের ছাত্র সাইফুর, শাহরনি, তারেক, অর্জুন, বহিরাগত আইনুল ও রাজনকে অভিযুক্ত করা হয়। আসামি রবিউল ও মাসুমকে অভিযুক্ত করা হয় ধর্ষণে সহায়তার জন্য। দুই দফা পর্যালোচনা শেষে আসামিদের উপস্থিতিতে মঙ্গলবার চার্জশিট গ্রহণ করেন আদালত। আজকে চার্জশিটটা অ্যাকসেপ্ট হয়েছে, গ্রহণ হয়েছে, আর আগামীতে চার্জ গঠনের একটা তারিখ হবে। আমরা ইনফরমেন্ট পক্ষে কোনো আপত্তি জানাই নাই, চার্জশিটটা অ্যাকসেপ্ট হতে কোনো আপত্তি জানাই নাই। বিজ্ঞ আদালত চার্জশিটটা আজকে অ্যাকসেপ্ট করে মামলাটি আমলে নিয়েছেন। আগামী 26 জানুয়ারি চার্জ গঠনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক বিচার শুরু করা হবে। দ্রুত বিচার প্রক্রিয়া শেষ হবে বলে মনে করছেন আইনজীবীরা। সমর ইসলাম, একুশে টেলিভিশন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে ক্ষমতা থেকে অপসারণে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের উপর চাপ বাড়ছে। আজ সংবিধানের 25তম সংশোধনী প্রয়োগের প্রস্তাবনার উপর ভোটাভুটি হবে। এরই মধ্যে ট্রাম্পকে অভিশংসনে আনুষ্ঠানিকভাবে বিশৃঙ্খলায় উস্কানির চার্জ আনা হয়েছে কংগ্রেসের নিম্নকক্ষে। এদিকে বাইডেনের শপথ অনুষ্ঠানকে ঘিরে সহিংসতার বিষয়ে সতর্ক করেছে FBI। ওয়াশিংটনে জারি করা হয়েছে জরুরি অবস্থা। আরও জানাচ্ছেন আজহারুল ইসলাম। ক্যাপিটল হাউসে হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও সরকারি প্রতিষ্ঠানগুলোকে বিপন্ন অবস্থায় ফেলেছেন ট্রাম্প। আর এমন অভিযোগের ভিত্তিতে ট্রাম্পের বিরুদ্ধে পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে অভিশংসন প্রস্তাব উত্থাপন করা হয়। এ প্রস্তাবের ওপর কংগ্রেসে বুধবার ভোট হবার কথা রয়েছে। এর মধ্য দিয়ে ট্রাম্প হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের ইতিহাসের প্রথম প্রেসিডেন্ট, যিনি 2 বার অভিশংসন প্রক্রিয়ার মুখোমুখি হলেন। ভোটাভুটিতে অভিশংসন পাশ হলে প্রস্তাব যাবে সিনেটে। সেখানে 2/3 ভোটে পাশ হলেই সরানো যাবে ট্রাম্পকে। এদিকে ওয়াশিংটনে আগামী 24 জানুয়ারি পর্যন্ত জরুরি অবস্থা ঘোষণা করেছেন ট্রাম্প। বাইডেনের শপথ ঘিরে নিরাপত্তা হুমকির মুখে পড়ায় তিনি জরুরি অবস্থা ঘোষণার অনুমোদন দিয়েছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। এর আগে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI সতর্ক করে দিয়ে বলেছে, নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ উপলক্ষে যুক্তরাষ্ট্র জুড়ে আরও সশস্ত্র বিক্ষোভ ঘটাতে পারেন ট্রাম্প সমর্থকরা।
এদিকে ক্যাপিটল হিলের সামনে শপথ নিতে ভীত নন বলে জানিয়েছেন জো বাইডেন। আজহারুল ইসলাম, 21 টেলিভিশন। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। বিরতির পর যা থাকবে: এমপি পাপুলের স্ত্রী কন্যার দায় মুক্তির নথি তলব হাইকোর্টের, পরবর্তী শুনানি 24শে জানুয়ারি। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সাড়া নেই বিএনপিতে, সিদ্ধান্ত আসবে শিগগিরই। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে। সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের স্ত্রী সংরক্ষিত আসনের এমপি সেলিনা ইসলাম ও তার মেয়ে ওয়াফা ইসলামের অর্থ পাচার বিষয়ে দায়মুক্তি দেওয়া বাংলাদেশ ব্যাংকের নথি তলব করেছেন হাইকোর্ট। একই সঙ্গে মামলার পরবর্তী শুনানি ও আদেশের জন্য আগামী 24শে জানুয়ারি দিন নির্ধারণ করেছেন আদালত। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি শাহেদ নূর উদ্দিনের বেঞ্চ এই আদেশ দেন। বিস্তারিত শাকের আরজু রিপোর্টে। গত 26 নভেম্বর অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে এমপি পাপুলের স্ত্রী সংরক্ষিত আসনের এমপি সেলিনা ইসলাম ও তাদের মেয়ে ওয়াফা ইসলাম হাইকোর্টে আগাম জামিন আবেদন করেন। 10 দিনের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে আসামিদের এফডিআর এবং ঋণের টাকার ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতীয়মান হয়নি বলে সই করা চিঠির বিষয়ে ব্যাখ্যা দিতে বাংলাদেশ ব্যাংকের এক উপপরিচালককে তলব করেন। তবে বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক জানান এই চিঠি তারা দেননি। এনআরবি ব্যাংকে এই বিষয়ে জানাতে বলেন তিনি। হাইকোর্ট এই বিষয়ে ব্যাখ্যা দিতে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে তলব করেন। মঙ্গলবার তিনি জানান এমন কোনো চিঠি দেয়া হয়নি। উনি অ্যাফিডেভিট আকারে বলছে যে আমরা সেলিনা ইসলাম এমপি বা ওনার মেয়েকে আমরা কোনো চিঠি দিই নাই বা বাংলাদেশ ব্যাংক আমাদের কাছে এই ধরনের চিঠি দেয় নাই, কিন্তু বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক বলছে আমরা চিঠি দিয়েছি। একটা মানে দ্বিমত সৃষ্টি হয়েছে। শুনানি শেষে হাইকোর্ট পাপুলের স্ত্রী কন্যাকে দায়মুক্তি দেওয়া নথিতে তদন্ত কর্মকর্তা বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক মশিউর রহমানের স্বাক্ষর না থাকার বিষয়ে প্রশ্ন তোলেন। পরে আদালত এই সংক্রান্ত সব নথি তলবের আদেশ দেন। সেই প্রতিবেদনের দুজনের স্বাক্ষর থাকতে হয়, কিন্তু জাজ সাহেবরা দেখে বললো এখানে তো একজনের স্বাক্ষর কিভাবে হবে। পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য বাংলাদেশ ব্যাংকের মূল নথিটি তলব করেছে 24শে জানুয়ারি 2021। অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে সংসদ সদস্য কাজী শহীদুল ইসলাম পাপুল ও তার স্ত্রী সংরক্ষিত আসনের এমপি সেলিনা সহ 4 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। বর্তমানে অর্থ ও মানব পাচারের অভিযোগে কুয়েতের কারাগারে আটক রয়েছেন পাপুল। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। মাঠের রাজনীতিতে ব্যর্থ হয়ে একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির এক ভার্চুয়াল সেমিনারে সরকারি বাসভবন থেকে যুক্ত হয়ে তিনি অভিযোগ করেন। 2007 সালে জানুয়ারিতে ঘটে যাওয়া ঘটনা গণতন্ত্রের এগিয়ে যাওয়ার পথে একটা বড় ক্ষত তৈরি করেছিল। বিএনপি ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে জনগণের ভোটাধিকার হরণের অপচেষ্টা এবং একগুঁয়েমি করেছে বলে সৃষ্টি হয়েছিল 1/11। বর্তমান সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির অংশ নেয়া না নেয়ার প্রশ্নে খুব শিগগিরই সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না, তা প্রমাণিত হয়েছে। নেতাকর্মীরা নির্বাচনে যেতে চায় না বলেও জানান বিএনপির এই নেতা। জসিম জুয়েলের রিপোর্ট। দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, বারবার দলের পক্ষ থেকে এই অবস্থান তুলে ধরলেও নির্বাচন এলেই অবস্থান বদল। জাতীয় সংসদের উপনির্বাচন সহ প্রায় সবগুলো স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়েছে দলটি। বেশ কিছু নির্বাচনে জয়ীও হয়েছে বিএনপির প্রার্থীরা। তবে এবার স্থানীয় সরকার নির্বাচনগুলোতে দলটি অংশ নেবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছে দলটি। স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর যুক্তি, এতদিন নির্বাচনে অংশ নিয়ে তারা বোঝাতে চেয়েছিলেন এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। দলের নেতাকর্মীরাও নির্বাচনে যাওয়ার পক্ষে নয় বলে জানান আমির খসরু।
নির্বাচনে গিয়েও দেখেছি, এখনও দেখতে পাচ্ছি কি হচ্ছে। বাংলাদেশে যে এদের অধীনে যে কোনো নির্বাচনে এই নিরপেক্ষ গ্রহণযোগ্য হবে না, এটার প্রমাণ দেশে বিদেশে সব জায়গায় পরিষ্কার হয়ে গেছে। এখন আর প্রমাণের প্রয়োজন নাই, এখন সিদ্ধান্তের সময় চলে আসছে। আপনি সঠিকভাবে বলেছেন, আমি যেটা বলেছি, জাতি ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নেবে। শুধু নির্বাচন নয়, ঐক্যবদ্ধ আন্দোলনের রূপরেখা নিয়েও দলের ভেতরে কথা চলছে বলে জানান বিএনপির এই নেতা। আজকে জাতি কিন্তু একটা ক্রান্তি লগ্নে এসে পৌঁছেছে, দেওয়ালের পিঠ ঠেকে গেছে এবং জাতি কিন্তু এখান থেকে মুক্তি চায়। সমস্ত দেশ প্রস্তুত এবং এটা চলছে। আমি তো সবাই গন্তব্য থেকে যাচ্ছে এবং এটার একটা জাতীয় ঐক্য, সবার মানসিকভাবে জাতীয় ঐক্য হয়ে গেছে। এটাকে একটা আমরা এটার প্রপার একটা রূপ দিয়ে এটাকে আমরা সরকার পতনের দিকে যাবো ইনশাআল্লাহ, এবং এটার আর ডিলে করারও কোনো সুযোগ নাই। সরকারের জনপ্রিয়তা শূন্যের কোটায় উল্লেখ করে আমির খসরু জানান, জনগণই সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। পদ্মা সেতু নির্মাণ খরচ বৃদ্ধি নিয়ে চায়ের কাপে নানা আলোচনা হয় ঠিকই, এর নির্মাণ খরচ কেন কিভাবে বেড়েছে এ নিয়ে নানা প্রশ্নেরও জন্ম নেয় মানুষের মনে। ফিজিবিলিটি স্টাডি আর বাস্তবায়ন পর্যায়ে প্রকৃত খরচ কখনোই এক হয় না, সমন্বয় চেষ্টা করা হয় মাত্র। এটাই মেগা প্রকল্পের স্বাভাবিক অনুশীলন। তবে এখন খরচের যে হিসেব দাঁড়িয়েছে তার কোনো অবস্থাতেই বৃদ্ধির সুযোগ নেই। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, খরচ বাড়ে বাস্তবতার নিরিখে। শুরু থেকে এ পর্যন্ত স্বপ্নের সেতু নির্মাণে খরচের ধারণা দেওয়ার চেষ্টা করছেন মোহাম্মদ নুরনবী। ফিরে যাব 2007 সালে। সেতু নির্মাণের ব্যয় ধরা হয়েছিল 10,161 কোটি 75 লাখ টাকা। 2011 সালে এসে নকশা সংশোধনে দৈর্ঘ্য বাড়ে, খরচও বেড়ে দাঁড়ায় 20,707 কোটি 20 লাখ টাকা। 2016 সালে 28,793 কোটি 39 লাখ এবং সর্বশেষ 2018 সালে আরেক দফা 1,400 কোটি টাকা বেড়ে মোট 30,193 কোটি টাকা দাঁড়ায় পদ্মা সেতুর নির্মাণ ব্যয়। একটি সেতু মানে শুধু একটি সেতু নয়, এর সাথে শেষ করতে হয়েছে আরও চারটি বড় প্রকল্প। ভূমি অধিগ্রহণে খরচ 2,698 কোটি টাকা, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে 1,515 কোটি টাকা, সংযোগ সড়কে 1,907 কোটি টাকা। দ্বিতীয় বৃহৎ খরচ নদী শাসন ও সার্ভিস এরিয়ায় মাটি ভরাটে 9,400 কোটি টাকা, আর মূল সেতুতে ব্যয় মাত্র 12,133 কোটি টাকা। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, সেতুর নকশা, মান ও নির্দেশনায় বিশ্বব্যাংক যে অবস্থায় রেখে গিয়েছিল সেটাই বজায় রেখে এগিয়েছে বাংলাদেশ। নতুন করে এসব খাতে কোনো খরচ হয়নি। 10,000 কোটি থেকে শুরু করে 30,000 কোটি থেকে ফিজিবিলিটি রিপোর্টটা কোনো সময় কারেক্ট হয় না। এটা একটা প্রিমিয়ার বল। হ্যাঁ, তা ফলে পদ্মা ব্রিজের এই যে খরচটা বেড়েছে, এটা কিন্তু একদম অযৌক্তিক কিছু না, এর মধ্যে কোনো রকম বাংলিগের কোনো স্কোপ নাই। পরিবেশ রক্ষায় আন্তর্জাতিক মান বজায় রেখে 129 কোটি এবং অডিট, তদারকি, নিরাপত্তা সহ বেশ কটি খাতে 200 কোটি টাকা রাখা হয়েছে। বাস্তবতা নিরিখে খরচ বেড়েছে। এর মধ্যে কিন্তু কোনো পয়সা কিন্তু ওইরকম বাড়ে নাই। আর ওই যে 30,000 চলছে, টাইম এক্সটেনশন দিয়েছি, এতে খরচ, একটা করে পাইল বাড়াইছি, খরচ বেড়েছে, এই সমস্ত অল্প কিছু খরচ বেড়েছে। এখানে সবচেয়ে যেটা হচ্ছে যে ল্যান্ড কম্পেনসেশনটা সাংঘাতিক হয়। নির্মাণের আরেক দফা সময় বাড়লেও খরচ এখানেই স্থির থাকবে। বিলম্ব করলে জরিমানা গুনতে হবে ঠিকাদারি প্রতিষ্ঠানকে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা।
নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। বিরতির পর যা থাকবে: মাদক মামলায় পাপিয়া সুমনের বিরুদ্ধে অভিযোগ গঠন, বিচার শুরু। ভ্যাকসিন কার্যকর দাবি মডার্নার, মানুষের করোনা প্রতিরোধ ক্ষমতা কমবে বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে। প্রশিক্ষিত অ্যারোমেডিক্যাল টিম দেশ ও দেশের বাইরে বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করবে বলে আশা প্রকাশ করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিউজ্জামান শেরনিয়াবাত। ঢাকা সেনানিবাসে বঙ্গবন্ধু বিমান ঘাঁটিতে আয়োজিত বাংলাদেশ বিমান বাহিনীর অ্যারোমেডিক্যাল ইভাকুয়েশন কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠানে তিনি আরও বলেন, বিমান বাহিনীর চিকিৎসা সেবা ও মুমূর্ষু রোগীদের স্থানান্তরের ক্ষেত্রে টিমটি বিরাট ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে 2041 সালে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে বলে আশা প্রকাশ করেন। পরে বাহিনীর 2 জন কর্মকর্তা ও 13 জন বিমান সেনার হাতে সনদপত্র তুলে দেন বাহিনীর প্রধান। আমাদের দেশ ইনশাল্লাহ বিশ্বের যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আমাদের বর্তমানে বিদ্যমান, এটাকে কাজে লাগিয়ে আগামী 20 বছরের মধ্যে আমরা ইনশাল্লাহ 2041 সালের উপকল্প বাস্তবায়নে সক্ষম হব। রাজধানী শেরেবাংলা নগর থানায় মাদক আইনের মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান সুমনের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর বিচার শুরু হয়েছে। ঢাকা অতিরিক্ত 8ম মহানগর দায়রা জজ আমিরুল ইসলাম তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এ সময় নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার চান পাপিয়া ও তার স্বামী। গত বছরের 22 ফেব্রুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশ ত্যাগের সময় পাপিয়া সহ 4 জনকে গ্রেফতার করে র্যাব। পরে 3টি মামলা হয় তাদের বিরুদ্ধে। 10 সেপ্টেম্বর শেরেবাংলা নগর থানার মাদক মামলায় পাপিয়া দম্পতির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা। আলোচনায় বসার আশ্বাস ও এক শিক্ষকের মৃত্যুর ঘটনায় আন্দোলন স্থগিত করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক ও বর্তমান চাকরি প্রত্যাশী নেতাকর্মীরা। বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বুধবার আলোচনায় বসার আশ্বাস দিলে আন্দোলন স্থগিত করা হয়। তথ্যটি নিশ্চিত করে চাকরি প্রত্যাশী ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় সহ সভাপতি ফারুক হাসান বলেন, 2 উপাচার্যের সমন্বয়ে গঠিত প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা হয়েছে। আলোচনায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আক্তার ফারুকের মৃত্যুর বিষয় উঠে আসায় আন্দোলন স্থগিত করা হয়েছে। এর আগে বিশ্ববিদ্যালয় পরিচালনা আইন 1973 অ্যাক্ট কার্যকর ও নিয়োগ প্রক্রিয়া চালুর দাবিতে ভিসির বাসভবনের পর প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়েছে অবস্থান নেয় চাকরি প্রত্যাশী ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে বাণিজ্য সংবাদ। সূচকের বড় উত্থান হয়েছে দেশের পুঁজিবাজারে, বেড়েছে লেনদেনের পরিমাণও। মঙ্গলবার ডিএসইতে লেনদেন হওয়া 362টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 195টির, কমেছে 106টির, আর অপরিবর্তিত ছিল 61টির দর। ডিএসই প্রধান সূচক ডিএসই এক্স 142 পয়েন্ট বেড়ে উঠে আসে 5861 পয়েন্টে। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় 1982 কোটি টাকা। সূচক বেড়েছে অপর স্টক এক্সচেঞ্জ সিএসইতেও। লেনদেন হয়েছে 88 কোটি 66 লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড। বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক কলামিস্ট মিজানুর রহমান খান। এর আগে সবার শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত হন তিনি। জাতীয় প্রেস ক্লাব, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, প্রথম আলো কার্যালয়ে 4 দফা জানাজায় অংশ নেন তার সহকর্মী, স্বজন সহ সর্বস্তরের মানুষ। বিশিষ্টজনেরা জানান, মিজানুর রহমান খান বেঁচে থাকবেন তার লেখনী ও কর্মে। বিস্তারিত আহমেদ বাবুর রিপোর্টে। অকালেই চলে গেলেন সাংবাদিক, কলামিস্ট ও প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান। সকালে তার মরদেহ নেওয়া হয় হাইকোর্টে। আইন ও সংবিধান নিয়েই ছিল তার সাংবাদিকতা, লেখালেখি। শ্রদ্ধা জানান আইন অঙ্গনের মানুষেরা। এরপর মিজানুর রহমান খানকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শ্রদ্ধা জানান তার সহকর্মীরা। গুণী এই সাংবাদিকের কর্মজীবন নিয়ে স্মৃতিকাতর হয়ে পড়েন সাংবাদিকরা। যে কোনো বিষয়ে তিনি ভিতরে ঢুকে যেতেন,
গভীরে ঢুকে যেতেন এবং তার থেকে পাঠকের জন্যে এমন কিছু খোরাক দিতেন যেটা অন্য কেউ কোনো সাংবাদিক দিতে পারেননি। কঠিন খটমটে বিষয়গুলো অত্যন্ত সাবলীল এবং সহজভাবে সংবাদপত্র এবং গণমাধ্যমে তুলে ধরে তিনি সারা বাংলাদেশের মানুষের একটি আস্থা অর্জন করেছিলেন। ডিআরইউ থেকে তাকে নেওয়া হয় জাতীয় প্রেস ক্লাবে। জানাজা শেষে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়। কোথায় কার কাছ থেকে যদি কখনো টাকা ধার করে থাকেন, সেটা যদি ভুলে গিয়ে থাকেন, সেটি আপনারা দয়া করে আমাকে বলবেন, আমার ছোট ভাই মশিউরকে বলবেন। বিশিষ্টজনেরা জানান মিজানুর রহমান খানকে হারানোর ক্ষতি সহজে মিটবার নয়। আজকে তাকে হারিয়ে সাংবাদিকতার এক অপূরণীয় ক্ষতি হলো। জানাজায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সৎ সাংবাদিকদের মধ্যে একজন ছিলেন যিনি সততার সঙ্গে তার জীবনটাকে অতিবাহিত করতেন। তথ্যমন্ত্রীও অকালে ঝরে যাওয়া গুণী এই সাংবাদিকের প্রতি শ্রদ্ধা জানান। আমরা সরকারের পক্ষ থেকে কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সহায়তা করব। প্রেস ক্লাব থেকে শেষবারের মতো প্রিয় কর্মস্থল প্রথম আলো কার্যালয়ে আসেন মিজানুর রহমান খান। চোখের জলে তাকে শ্রদ্ধা জানান সহকর্মীরা। তার চলে যাওয়া অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেন প্রথম আলোর সম্পাদক। মিজানুর রহমান খানের আদর্শ, তার লক্ষ্য, তার উদ্দেশ্য আমরা মনে রাখি। শ্রদ্ধা নিবেদন শেষে বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন গুণী এই সাংবাদিক। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। এবারে খেলার খবর। ইনজুরি থেকে সুস্থ হয়ে এখন নিজেকে ফিট দাবি করলেন জাতীয় দলের অলরাউন্ডার সাইফুদ্দিন। মিরপুরে অনুশীলন শেষে এক প্রতিক্রিয়ায় তিনি নিজের আত্মবিশ্বাসের কথা জানান। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের সাফল্য পেতে টাইগাররা প্রস্তুত বলেও জানান সাইফুদ্দিন। 3 দিন অনেক হাই ইন্টেন্সিটিতে প্র্যাকটিস হচ্ছে, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সবই করলাম। আর সবচেয়ে বড় কথা হলো আমরা লাস্টে 2টা বঙ্গবন্ধু সিরিজ এবং প্রেসিডেন্ট কাপে আমাদের পেস বোলাররা যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে। তো যার কারণে আমাদের জন্য এই জায়গাটা খুব কম্পিটিশন, দলে সুযোগ পাওয়া বা বেস্টের সুযোগ পাওয়া, এই জন্য আসলে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করতেছি। তো বাকিটা আল্লাহর হাতে। তারপর সব মিলিয়ে ওভারঅল খুব এনজয় করতেছি সেশনগুলো। সামনে আরও কয়েকদিন সুযোগ পাবো প্র্যাকটিস করার, ইভেন আমাদের প্র্যাকটিস ম্যাচও আছে। তো সব মিলিয়ে আমরা প্রিপেয়ার্ড। বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে 20 জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে মুজিব বর্ষ মার্সেল দ্বিতীয় বিভাগ দাবা লীগ। 9 দিন ব্যাপী এই লীগ চলবে 28 জানুয়ারি পর্যন্ত। দ্বিতীয় বিভাগ দাবা লীগ একটি দলগত ইভেন্ট। প্রতিটি দলে 4 জন নিয়মিত ও 2 জন অতিরিক্ত খেলোয়াড় থাকবে। লিগটি 8 অথবা 9 রাউন্ডের সুইস লিগ পদ্ধতিতে হবে। এবারের লিগে প্রায় 30টি দল অংশ নেবে। লিগের শীর্ষ 2টি দল পরের মৌসুমে প্রথম বিভাগে খেলার যোগ্যতা অর্জন করবে। এটি একটি রেটিং প্রতিযোগিতা। এখানে খেলোয়াড়দের রেটিং হ্রাস বৃদ্ধি সহ নতুন খেলোয়াড়দের রেটিং প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সারা দেশে বঙ্গবন্ধুর ভাস্কর্যের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। হাইকোর্টে প্রতিবেদন, অগ্রগতি জানাতে নির্দেশ। কমেছে করোনা সংক্রমণ, ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া মোকাবেলায় নির্দেশিকা প্রস্তুত, অনুমোদনের অপেক্ষা। সাইদ খোকনের বিরুদ্ধে মামলার আর্জির আদেশ, 19 জানুয়ারি অতি উৎসাহীদের দায়ী করলেন তাপস। সিলেট এমসি কলেজে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় অভিযোগ গ্রহণ, নারাজি দেননি বাদী। ট্রাম্পকে অপসারণে ভোট আজ, বাইডেনের শপথ ঘিরে সশস্ত্র হামলার আশঙ্কা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ